শুভেন্দু অধিকারীকে ভয় পাওয়ানোর চেষ্টা বিগত দিনে বডিগার্ড মেরেছে, প্লাস সেদিনকে পিএকে চন্দ্রদাকে মারলো। এটাতে মানে শুভেন্দু অধিকারীকে বোঝালো যে তুমি জিতলেও তোমার হ্যান্ডসগুলোকে আমি চাইলে এখনও কাটতে পারি, হয়তো এরকম কিছু বার্তা দিতে চাই। আত্মসহায়ককে যেটা মেরে ফেলা হচ্ছে সেটা তার কারণ হচ্ছে, ব্যাপারটা হচ্ছে মানে শুভেন্দু অধিকারী ভবানীপুরে ঢুকে একরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের চৌর্যবৃত্তি করা চোর অধুনা তদানীন্তন মুখ্যমন্ত্রীকে ঘরে ঢুকে তার ঘর থেকে তাকে হারিয়েছে, এবং তার অ্যাকশানের রিয়াকশান আপনি বিগত দিনে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনবেন, যে পরিষ্কার কথা যে ভবানীপুর না জিতলে বা সরকারে না আসলে ওর মৃত্যু ঘটতো না। যদিও জিনিসটা তদন্ত বিচারাধীন বলবো না, তদন্ত সাপেক্ষ, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে শুভেন্দু জেতা এবং চোর মমতা হারার প্রতিশোধ নেওয়া হয়েছে, এবং এটা প্রি প্ল্যান্ড। কারণ পরিষ্কার দেখে জিনিসটা এরকম মনে হচ্ছে যে একজন আসবে সামনে দিয়ে, মানে গাড়ি নিয়ে তাকে হল্ট করাবে, 6 জন ঘিরে ধরবে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে ফলো করা হয়েছে। যতটুকু যা দেখে মনে হচ্ছে তাকে একদিনে সাডেন ঘটানো নয়, এটা প্রি প্ল্যান্ড, এবং তাকে অনেক দিন ধরে ফলো করা হয়েছে বলেই হয়তো তাকে সেদিনকে তাদের এক্সিকিউশনটা হয়েছে। যদি না হতো তাহলে এটা একদিনের কাজ নয়, কারণ সে কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কখন যাচ্ছে, তার টাইমিং কী হবে সেটা তাদের পক্ষে জানা সম্ভব নয় যদি না তারা ফলো করে। এর আগে বডিগার্ড দুটোকে মেরেছে, তারপর আত্মসহায়ককে মেরেছে, কারণ শুভেন্দু অধিকারী তখন তদানীন্তন সরকারের কাছে একটা বড় থ্রেটের জায়গায় গেছিল, এবং সেই যখন থ্রেটের জায়গায় গেছিল তার সাথে সরাসরি পেরে না উঠতে পেরে তার যে হ্যান্ডসগুলো আছে সেই হ্যান্ডসগুলোকে কেটে দেওয়ার একটা কৌশল নিয়েছিল। এবং আমি যদি খুব ভুল না করি, আজকের যে ঘটনা আপনার লাস্ট যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পেছনেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সরাসরি যোগ আছে। অবশ্যই তাদের সরাসরি যোগ না থাকলে এই জিনিস ঘটতে পারে না, কারণ তাদেরকে ফলো করা বা তাদের সমস্ত কিছু স্ট্র্যাটেজি বা তাদের রোড ম্যাপ, এগুলো এত বড় নেক্সাস, আর এখানে এক্সিকিউশন হলো, সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে তদানীন্তন সরকারের যে সর্বোচ্চ জায়গা থেকে ইনস্ট্রাকশন তার কাছে এসেছিল, তদানীন্তন সরকারের সর্বোচ্চ জায়গা থেকে, আমি বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি পরিবারের তরফ থেকে এইটা এসেছিল। খুব স্বাভাবিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যদি দুটো ঘোড়া দিয়ে দিত, তাহলে রাষ্ট্রপতির সিকিউরিটিকে হার মানাতো। রাষ্ট্রপতির সিকিউরিটির আগে দুটো ঘোড়া চলে, ওদের সিকিউরিটির সাথে দুটো ঘোড়া চলে, রাষ্ট্রপতির সিকিউরিটিকে হার মানাতো। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? সামান্য একজন এমপি, কয়লা চোর, বালি চোর, তার বাড়ির সামনে এত সিকিউরিটি কেন? তার সাগরেদ জাহাঙ্গীর, এত সিকিউরিটি কেন? সে কে? পশ্চিমবঙ্গের মানচিত্রে তার অস্তিত্ব কি? নর্মাল একটা সামান্য এমপি। এখানে পশ্চিমবঙ্গে শাসক দলের কটা এমপি Z+ ক্যাটাগরির সিকিউরিটি পায়? শুধু ওর ভাইপো বলে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্ট্রাগলের ইতিহাস আছে, আজকে পাওয়ার পলিটিক্স করছে এই ভাইপো, আর এই ভাইপোর জন্যই তৃণমূল ডুবেছে। সেটা আমার কথা না, ওদের দলের একদা ছায়াসঙ্গী অরূপ বিশ্বাসের ছায়াসঙ্গী তৃণমূল ছাত্র পরিষদের নেতা কোহিনুর মজুমদারের কথা, যে কিনা একসময় টালিগঞ্জের শেষ কথা ছিল কোহিনুর মজুমদার, এবং তৃণমূল ছাত্র পরিষদের খুব সম্ভবত রাজ্য সভাপতি ছিল। তাকে বসিয়ে দেওয়া হচ্ছে তার স্টেটমেন্ট যে তার সাথে দেখা করতে গেলে একজন কর্মী পর্যন্ত দেখা করতে পারে না। এত দম্ভ কিসের? অত্যধিক দম্ভ পতনের মূল। আজকে সেটাই হয়েছে। ওনাকে যদি মেরে বার করে দেওয়া হয় তাহলে মারের মেডিকেল করাননি কেন? ওনাকে যদি মেরে বার করে দেওয়া হয় তাহলে আর তাদের সাগরেদগুলো কী করছিল? তার চিফ ইলেকশন এজেন্ট বৈষণ্যর কী করছিল? আসলে ওনারা খবরে টিকে থাকতে চায় এবং মিডিয়ায় ভেসে থাকতে চায় এবং মানুষকে বিভ্রান্ত করতে চায়, একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায়। ল অ্যান্ড অর্ডারকে বিগড়ে দিয়ে ওনারা চায় যে ল অ্যান্ড অর্ডারটা বিগড়াক এবং তার ভিত্তিতে বেস করে সেই সিম্প্যাথিক্যাল ভোট নিয়ে ওনারা আবার ক্ষমতায় আসুক। কিন্তু মানুষ এবার তৈরি ছিল। আমি আপনাদের চ্যানেলে অনেক দিন আগে যখন ইলেকশন ডিক্লেয়ারও হয়নি তখনও আমি বলেছিলাম যে রাজ্যের সরকার শুধু সময়ের অপেক্ষা, সরকার পরিবর্তন এবং দল তৃণমূলের ডেথ সার্টিফিকেট বেরোনো শুধু সময়ের অপেক্ষা 2026। আজকে এক্সিকিউট সেটাই হলো। তো সেটা নিয়ে খুব গুরুত্ব তৃণমূলকে দেওয়ার প্রয়োজনীয়তা নেই, চোরেদেরকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। চোরেদেরকে যা সাজা দেওয়ার বর্তমান সরকার জুডিশিয়ারি সিস্টেমে এনে দেবে। চোরেদের সম্পর্কে ওই বালি চোর, কয়লা চোর, যারা গরু চোর, তাদেরকে নিয়ে খুব একটা মাতামাতি করা, খুব একটা কথা বলা নিজের সময় নষ্ট আর আপনার সময় নষ্ট। এসব করে বিশেষ একটা লাভ হবে না, এই প্রয়োজন নেই। মানুষের উন্নয়ন, মানুষের রুটি রুজি, মানুষের নিরাপত্তা,
স্বাস্থ্য নিরাপত্তা, শিক্ষায় নিরাপত্তা, শিক্ষার উপযোগী পঠন পাঠনের জায়গা করে তোলা, এই সমস্ত নিয়ে কথা। এবং এই সমস্ত নিয়ে আগামী সরকার ভাবছে সেটা কিভাবে করা যায়, সেটা এক্সিকিউট হচ্ছে, সেটা এক্সিকিউটের জায়গায় এগোচ্ছে এবং সেইটা নিয়ে আমার মনে হয় আলোচনাটা করাটা বেটার। চোরেদের যা দেওয়ার জুডিশিয়ারি সিস্টেমে বর্তমান সরকার খাতায় কলমে হিসেব করে দেখিয়ে দেবে, সেটা নিয়ে সমস্যা নেই এবং সেই জন্য নতুন সরকার বদ্ধপরিকর। যার পাঞ্জাবি, সাদা পাঞ্জাবিতে প্ল্যাকার্ডে ফেস্টুনে কিছু জায়গায় রক্তের দাগ লাগালেও চেষ্টা করলো, আদতে সেই দাগ লাগাতে পারেনি, তার পাঞ্জাবিটা ধবধবে সাদাই আছে। সিপিএমের কোনো নেতামন্ত্রীর কোনো ফাইল, ওই চোর মমতা বলেছিল ফাইল দেখিয়ে ধর্মতলায় যে সমস্ত ফাইল আছে, আমাদের খুব শ্রদ্ধেয় অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন মেয়র ছিলেন, ওনার ফাইল দেখিয়ে বলেছিল এই ফাইল বার করবো, একটা ফাইলও বের করতে পারেনি। তার মানে ওই ফাইলগুলোকেও খেয়ে নিয়েছে। আর না হলে দুর্নীতির 0.1%ও 0.01%ও বের করতে পারেননি, অথচ তার দুর্নীতির গাদা ফাইল বের করে দেওয়া হয়েছে। ওই যে বললাম, ওই বুদ্ধ ভট্টাচার্যের সাথে মমতার তুলনা যদি করেন তাহলে বলতে হবে ভগবানের সাথে কুকুরের তুলনা করছেন। টু বি ভেরি স্পেসিফিক, কুকুরের সাথে ভগবানের তুলনা হয় না। উনি ওয়ান কাইন্ড অফ দেবতা বলেই উনি মাথা উঁচু করে যেদিন বেরিয়েছেন রাজভবন থেকে, হেরে গিয়েও, হারার পরেও উনি মাথাটা উঁচু করেই রাজভবন থেকে বেরিয়েছেন। আর এরকম এই জানোয়ার অসভ্য বর্বর মুখ্যমন্ত্রী যে ভোটে হেরে যাওয়ার পরেও বলছে আমাদের 100 সিট ছিনিয়ে নিয়েছে, আমি রিজাইন দেবো না, আমি হারিনি, মানে নির্লজ্জতা কত পরিমাণ নিচে চলে যেতে পারে তলানিতে, এটা ওর মতো নির্লজ্জ মমতাকে না দেখলে প্রমাণ হয় না।